আইনি ভিত্তি দেয়া না হলে জুলাই সনদের স্বাক্ষর না করার কথা জানিয়েছে জামায়াত ইসলামী ও এনসিপি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জনগণের সার্বভৌম এখতিয়ারের ভিত্তিতেই বাস্তবায়নের অঙ্গীকার করছি আমরা। এর চেয়ে বড় সম্মতি হতে পারে না, এটি আইনের ঊর্ধ্বে। যদিও জামায়াত ইসলামী বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবে দলটি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনী মেরুকরণটা কি হতে যাচ্ছে, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। সংলাপ শেষ, নির্বাচন দেরিতে হলে কার লাভ, এই শিরোনামে আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটা আমি বলছিলাম যে আমরা যখন আসলে একটা সম্ভাবনা দেখছিলাম যে ঐকমত্যে পৌঁছাতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো, সেই সময় এসে আমাদের ঐকমত্য নিয়ে এরকম অনিশ্চয়তা কেন তৈরি হলো? এখন জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে আমরা দেখছি যে পাল্টাপাল্টি অবস্থানের রাজনৈতিক দলগুলো। ধস নামবে কি ঐকমত্যে? ধস নামবে কিনা বলতে পারছি না এখনই, কিন্তু এটা তো ঠিক যে যদি যেটার জন্য তারা দীর্ঘদিন থেকে উঠা বসা করলো, রাজনৈতিক দলগুলো একসঙ্গে কথাবার্তা বললো, একটা সম্প্রীতি তৈরি করলো নিজেদের মধ্যে, আবার এটা নিয়ে যদি তারা একমত হতে না পারে, সেটা আনফরচুনেট। তাহলে এই জুলাইয়ের সনদ নিয়ে এত কথা বলা হচ্ছে, তাহলে কিভাবে এটা তাহলে সামনের দিকে আগাবে? সংস্কার করে করে পুরো বছরের পার করে দিল, মানুষকে হতাশ করে দিল। একটা দেশের মধ্যে যে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল, যে সবাই আশা করছে যে এই সনদ হোক আর যাই হোক, এই প্রক্রিয়া থেকে উত্তরণ করে একটা নির্বাচনের মাধ্যমে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার আসুক। তো সেই জায়গায় যদি এই ধরনের তালবাহানা চলতে থাকে তাদের মধ্যে, তাহলে নির্বাচন নিঃসন্দেহে পিছিয়ে যাবে। এবং আজকে তারা যদি এটা উপলব্ধি না করে, হয়তো তাদের এটাও একটা গেম, তারা চায় যে একটা নির্বাচিত সরকার না আসুক। যে পদ্ধতিতে আছে ডক্টর ইউনূস যেভাবে চালিয়ে যাচ্ছে গত একটা বছর, একটা আমি কি বলবো, এটা একটা উত্তরণের জন্য 5 অগাস্ট একটা সময় আমরা এমন একটা প্রত্যাশা নিয়ে তারকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটা ছিল যে জাতিকে ঐক্যবদ্ধ করে উনি সামনে এগিয়ে নিয়ে যাবেন, একটা প্রগ্রেসিভ বাংলাদেশ তৈরি করবেন, যেটার মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। যেখানে হানাহানি আমাদের দীর্ঘদিন থেকে 54 বছর থেকে আমরা কে স্বাধীনতার পক্ষে কে স্বাধীনতার বিপক্ষে, এইসবগুলো নিয়ে রাজনৈতিক মতদ্বৈতনা নিয়ে, ইলেকশন পদ্ধতি নিয়ে একটার পর একটা হচ্ছিল। প্রতি 5 বছর পর ইলেকশনে যাব না পদ্ধতি নিয়ে যে সমস্ত কাওয়াজ তৈরি হচ্ছিল, মানুষের ভোটাধিকার বঞ্চিত হচ্ছিল, তো সবগুলো থেকে মানুষ চেয়েছিল যে একটা উত্তরণ চাই আমরা। শেখ হাসিনা দীর্ঘদিন শাসন করেছেন, উনি যাক, এখন অন্য একটা আসে। ঠিক আছে, ছাত্ররা যে আন্দোলন করছিল সেখানে তো মানুষের গণতন্ত্র উত্তরণে আসলে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনি বলছিলেন একটি পক্ষ এখনো চাইছে না নির্বাচিত সরকার আসুক। নির্বাচন না হলে কি তারা বেশি সুবিধাজনক অবস্থানে থাকছে? অবশ্যই থাকছে। আপনি যাদের কথা বললেন যে জামাত ইসলাম ও এনসিপি, এটাতে বলছে যে আইনি ভিত্তি না দিলে এটাই হবে না, এগুলো হচ্ছে ভেগ টার্ম কতগুলো। দেখেন, যে রাজনৈতিক দলটা ক্ষমতায় যাবে বা যারা যাবে, তারা যদি এগুলো আসলে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কি হবে? আপনি বলছেন না, ছুঁড়ে ফেলার মতো অবস্থা করব না আমরা এটাকে আইনি ভিত্তি দেব। এই আইনি ভিত্তি তো আছে, এখনকার যে সংবিধান সেটা তো আইনি ভিত্তিতেই আছে। তা আপনি আরেকটা জিনিস কিভাবে আনতে চাচ্ছেন? তা আনতে চাচ্ছেন এই জন্যই যে আপনারা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অনেক সময় সংবিধানকে পাশ করিয়ে জন আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়ন করছেন। তো ওই রাজনৈতিক দল বলতে পারে যে এইটা জনগণ চায় না, আমরা এটা বাস্তবায়ন করব না, তখন কি যাবেন? সো পারস্পরিক বিশ্বাসের জায়গা থাকতে হবে এখানে। আপনারাও একটু ছাড় দেবেন, ওরও ছাড় দেবে। আমি মনে করি এদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এখন একটা ইলেকশন, এবং সেই জায়গাতে ইলেকশন করার ক্ষেত্রে নিরপেক্ষতা কতটুকু আছে, আইনগুলো কতটুকু ঠিক আছে, এবং কোন পদ্ধতিতে আমরা ইলেক্টেড হব, ইলেকশনে যাব, এগুলো হচ্ছে আসল কথা। এর আইনি ভিত্তি, ওরেও আইনি ভিত্তি, এটার কি আসে যায়? এগুলোতে কিছু আসে যায় না। কিন্তু জনাব আনিস আলমগীর, আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেও 3 জোটের রূপরেখা দেখেছিলাম, যেটি আজ অবধি বাস্তবায়িত হয়নি। সেই জায়গা থেকে কি রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করতে পারছে না? হতে পারে,
তিন জোটের রূপরেখাও সেরকম একটা বিষয় ছিল। তো আপনি যদি তিন জোটের রূপরেখার দিকে যদি আবার অন্যভাবে বিশ্লেষণ করেন, এই তিন জোটের রূপরেখার ভিত্তিতেই তো সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা তো কমিটেড ছিল। তো বিএনপি ক্ষমতায় সেটা যে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাতে কি করেছে অন্যরা? কিছু করতে পেরেছে? সো আপনি এখনো যদি মনে করেন যে না, এখনো যদি রাজনৈতিক এমন অবস্থা, রাজনৈতিক অনাস্থা আস্থার এমন একটা বিশ্বাস, সেটাতে যদি পরস্পরের সাথে মিল না হয়, সেটা যে কোনো মুহূর্তে যে কেউ বিট্রে করতে পারে না, আমি এটা করব না। এবং সেই জায়গায় ন্যূনতম বিশ্বাসের মধ্যে যেটুকু করা যায় সেটুকুই করা উচিত। কিন্তু আমরা মামলা করব বা আমরা এই করতে যাব, এগুলো তৈরি করা মানে হচ্ছে মানুষ একটা বিতৃষ্ণার মধ্যে মানুষকে ফেলে দেওয়া। আজকেও আপনি যদি খেয়াল করেন, এই যে কিছুক্ষণ আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম, একটা সাংস্কৃতিক মানবাধিকার কমিশন তারা একটা রিপোর্ট দিয়েছে, দেখছি এই শুধুমাত্র এই জুলাই মাসেই আপনার 16 জনকে হত্যা করা হয়েছে এবং 51টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে এবং 48টি সহিংসতার ঘটনা ঘটেছে। তার মধ্যে বিএনপি ভার্সেস বিএনপি ঘটেছে 27টি। তার মানে আপনি একটা বছরের শেষ মাসে এসে এই টেনিউর ওদের এসে দেখেন যে কত মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের বর্তমান অবস্থা কত নিম্ন স্তরে নেমেছে। এখন কি শেখ হাসিনা আছে? এখন কি আন্দোলন হচ্ছে? এখন কি যুদ্ধ হচ্ছে? তাহলে এই লোকগুলো যে মারা যাচ্ছে তাদের জীবন কি? আপনার যে আন্দোলনে মারা গেল, একটা সরকার পরিবর্তনের একটা আন্দোলনে মারা গেল, তাদেরকে আপনি শহীদি মর্যাদা দিচ্ছেন, তাদের এই করছেন সেই করছেন। এই লোকগুলো যে মারা যাচ্ছে, এই দেশের যে লোকগুলো মারা যাচ্ছে, এদের কি? এখন বলবেন যে না, তারা তো কোনো একটা কজে মারা যায় নাই। তো তারা কজে মারা যায় না, তা আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর দায়িত্ব কি? তাদের এই যে বিএনপি মারামারি করছে, এর মধ্যে কি শুধু বিএনপি দায়ী থাকবে? আপনি কি করছেন সরকার হিসাবে? আপনি বিএনপির লোকজন যে চাঁদাবাজি করছে আপনি অভিযোগ করছেন, বিএনপি একটার পর একটা এদেরকে বহিষ্কার করছে। আমি বহু জায়গায় দেখছি, আমার পরিচিত অনেক জায়গায় দেখছি যে বহিষ্কারের সমাধান কি এসেছে? এটাই তো বিষয়, যে আমি বহিষ্কার করছি, তার পাওয়ার তো একদম কমছে না, তার তো ছেলেপেলা আছে কতগুলো। আপনি তাকে কেন মামলা দিয়ে জেলে দিতে পারেন না? আপনি সরকার কোথায়? সরকার ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে এই অবস্থা তৈরি করে রেখেছে। সরকার আজকে দেখলাম সেনাবাহিনী আপনার বিবৃতি দিয়েছে যে তারা গোপালগঞ্জে যে সহিংসত ঘটনা ঘটেছে তারা সেটাতে ওইভাবে ইনভলভ ছিল না। তাদেরকে যারা একটা রাজনৈতিক দল, যারা একটা নিরুপায় হয়ে গেছে, তাদেরকে রক্ষা করার জন্য এটা করেছে। কিন্তু যা ঘটারটা তো ঘটে গেছে। সেনাবাহিনীর ইমেজ সারা বিশ্বে চিত্রর প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে তার নিরীহ জনগণের উপর করছে, মানে অ্যাট্রোসিটি চালাচ্ছে। এবং সেটা এরাই আবার শান্তি রক্ষী বাহিনী হিসাবে সারা বিশ্বে কিভাবে কাজ করবে। তার মানে কি, একটা ঘটনা দিয়ে আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সরকারের সিদ্ধান্তের মানে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে আমরা সেনাবাহিনীর গায়ে কালিমা লিপ্ত করছি। এবং সেনাবাহিনী যদি বলে যে আমরা বাধ্য হয়েছি এটা করতে এবং আমরা একটা রাজনৈতিক দলকে এবং এমন সহিংসতার মধ্য দিয়ে তাদেরকে উদ্ধার করতে, ঠিকই আছে। কিন্তু যা ঘটে গেছে সেটা কেন ঘটেছে সেটার পেছনে কে যাবে? কেন দরকার হয়ে গেল গোপালগঞ্জে যাওয়ার? কেন দরকার হয়ে গেল মারামারি করার? কেন এই জবাবদিহিতাগুলো আসলে কে নিশ্চিত করবে সেটাও নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ। কিন্তু গণ অভ্যুত্থানের আমরা দেখছি যে বর্ষপূর্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আমরা। এখন আমরা রাজনৈতিক অস্থিরতা দেখছি, এখন আমরা মামলা বাণিজ্য দেখছি, চাঁদাবাজি দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগ কি আবারও নষ্ট হলো? সম্পূর্ণ নষ্ট হয়েছে। এবং এই সম্পূর্ণ নষ্ট হওয়ার পেছনে ডক্টর ইউনূসের নিজেরই অবদান বেশি, তার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর অবদান বেশি। প্রথমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করেছে, তাকে মবগিরি করে এটা বাইর করে দেওয়া হয়েছে, কারণ সে শুধুমাত্র বলেছিল যে আমরা ইনক্লুসিভ একটা সোসাইটি চাই। অথচ এখনই তো দরকার হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি আমাদের কেন দরকার? এখানে বারবার বলা হচ্ছে, এখন কিছু বললেই তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বললে আপনাকে লেভেল দিয়ে দেবে। ও পতিত স্বৈরাচারকে চাচ্ছে। এই যে কিন্তু কথা বলার সংস্কৃতিতে এটা একটা বড় যন্ত্রণা। কিন্তু উনার প্রতি যে মানুষের অগাধ বিশ্বাস, এই বিশ্বাসের সঙ্গে উনি যে বিশ্বাসের মূল্য যে রাখতে পারেন নাই, সেটার জবাবদিহিতা কোথায় আসবে? উনার অদক্ষতা, উনার রাষ্ট্র পরিচালনার কোনো দক্ষতা নেই। উনি এসছেন, বসছেন, এনজয় করছেন। উনি যদি দক্ষতার সাথে চালাতে পারতেন, উনাকে আমি দোষীও করি না, কারণ যারা তাকে চেনেন তারা আগে থেকে চেনেন যে উনি ব্যক্তিকেন্দ্রিক লোক। উনি নিজের স্বার্থ, নিজের জিনিসগুলোকে দেখেছেন। উনি রাষ্ট্র কিভাবে চলবেন সেই জ্ঞান ওনার নাই।
উনি উনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন আজীবন। উনি নিজেকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ফোকাস করতে হয় সেই কোটি কোটি টাকা ব্যয় করে ওনার তৈরি করেছেন, নিজের ইমেজ তৈরি করেছেন। সেই ইমেজের ভিত্তিতে আমরা তাকে মনে করেছি যে আমাদেরকে উদ্ধার করতে পারবেন। কিন্তু উনি শুরু থেকেই যে অসহযোগিতা, আমি বলবো না, শুরু থেকে যে বলবো যে ইনক্লুসিভ সোসাইটির কথা বাদ দিয়ে প্রতিহিংসা রাজনীতিতে চলে গিয়েছেন, যেটা শেখ হাসিনার ছিল বা আগের সরকারগুলোর ছিল, যেটা আমরা ওনার কাছ থেকে আশা করি নাই। সো উনি যদি একই স্টাইলে রাজনীতি করেন, একই স্টাইলে সরকার পরিচালনা করেন, প্রতিহিংসার মধ্য দিয়ে যান, তাহলে কিভাবে এখানে এই দেশটা কিভাবে আগাবে? এই যে এক এক দল আরেক দলকে সহ্য করতে পারছেন না, নিজের দলের মধ্যে নিজেরা সহ্য করতে পারছেন না, চাঁদাবাজি এমন হার বাড়ছে, মব বাড়ছে। আসলে অন্তর্বর্তী সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়? আমি 100 বার দেব যে এটা অন্তর্বর্তী সরকারের উপর। কারণ রাজনৈতিক দলগুলো কি ওনাকে নিষেধ করেছে? বিএনপি কি বলেছে আমার ওই চাঁদাবাজকে কেন গ্রেফতার করছেন আপনি? অন্তর্কোন্দলের দায় কি অন্তর্বর্তী সরকারের? সেখানেও আছে। কারণ অন্তর্কোন্দল মানে কি? আপনার সাথে আমরা একই প্রতিষ্ঠানে কাজ করছি, আমরা আরেকজনকে হত্যা করে ফেলতে পারবো না তো। তা আপনি বলবেন যে ও দেশ টিভিতে তারা 2 জন সাংবাদিক নিজেরা মরে গেছে, এটা তো ওদের রাষ্ট্রের দায় নাই। রাষ্ট্রের দায় নাই কেন থাকবে না এখানে? রাষ্ট্রের তো দায় আছে। রাষ্ট্র আমি যদি চাই যে এটা প্রিভেন্ট করবে না। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে এই বিএনপি মারামারি করছে সেটাতে তার দায় নাই, তাহলে তো হলো না। তার দায় আছে। এখন এই যে মৃত্যুগুলো যে হচ্ছে, প্রভাব খাটানোর জন্য এটা তো হবে। আপনি একটা দলকে একেবারে নিঃশেষ করে দিয়েছেন, আওয়ামী লীগকে আপনি সিন থেকে আউট করে দিয়েছেন, তাহলে আছে কে? বিএনপি, জামাত। সো তারা তো ক্ষমতার বলয় তৈরি করার জন্য করবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, জামাত এখন বলতেছে প্রায় 90% জায়গা যেগুলো আওয়ামী লীগ ক্ষমতা বলয় তৈরি করেছিল, এনজয় করেছিল, সেগুলোকে এরা দখল করেছে। আমি জামাতের এই অভিযোগকে অসত্য মনে করি না, কিন্তু দখল করার সুযোগটা কে দিয়েছে? দখল করার সুযোগটা তো সরকার দিয়েছে। এই যে সরকার এনসিপির লোকজন যে চাঁদাবাজি করছে, মানে খোলা মাঠে সমন্বয়ক নাম দিয়ে, আজকে আমি দেখলাম যে দুদকের যিনি প্রধান, উনিও বলেছেন যে এটা আরেকটা মানে আমাদের হেডেক হয়ে গেছে সারা দেশে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করা, এইগুলোকে দমন করা এখন কঠিন হয়ে গেছে। এবং আপনি চিন্তা করে দেখেন, রিয়াদ নামে যেই ছেলেটা এই চাঁদাবাজি করলো, টোটাল একটা টোকাই। এরকম একটা টোকাই যদি সারা দেশে এত কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তার চেহারা, সুরত, অবস্থান সবকিছু নিয়ে যদি আপনি চিন্তা করেন, তার মতো ছেলে যদি এত কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে বড়গুলোর কি অবস্থা? এক একটা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেটা তো ঠিক নাই। এরা কোথায় যাবে? এরা কিভাবে মানে এই সম্পদ রাখবে? সেটাই তো একটা বড় চিন্তার বিষয়। এবং তাদেরকে দেখে যে তরুণরা রক্ত দিল, যে তরুণরা তাদের শ্রম দিয়ে জুলাই আন্দোলন করলো, তারা তো নিজেরা এখন ফিল করছে আমি প্রতারিত। এবং আমরা কি এটাই চেয়েছিলাম? এই টোকাইদেরকে আমরা ক্ষমতায় বসানো, এই টোকাইদেরকে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য আমরা রক্ত দিয়েছি। তো এই ছেলেগুলো তো প্রতারিত বোধ করবে। এবং এরা এই টোকাইদের দায়িত্ব ওরা নেবে কেন? এবং তারা যে জুলাই আন্দোলন করেছিল সেটা কি ভুল ছিল? আমি তো মনে করি না ভুল ছিল। জুলাই আন্দোলনের দরকার ছিল, কিন্তু এই টোকাইরা প্রমাণ করে দিচ্ছে যে না, জুলাই আন্দোলন একটা ভুল ছিল। শেখ হাসিনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিনা যে ক্ষমতার বলয়ে কত সহজে আসলে অপকর্ম করা যায়। 100 বার এটা হচ্ছে বিষয়। এবং এদেরকে যদি আপনি না ধরতে পারেন, আপনি যদি টাচ করার শক্তি পাচ্ছেন না, আপনি তাকে যদি কিছু বলতে যান, প্রশাসন কিছু বলতে যায়, তখন মবগুলো আসছে এদেরকে। কারণ একটার পর একটা মব যখন তৈরি হয়েছে, 200 লোক আমার হাতে আছে, আমি অমুককে ফোন করছি, তোমাকে ধরিয়ে দেব, জুতার মালা খাবে না টাকা দেবে। যে ছেলেটা রিয়াদ যেটা করতো, 5 কোটি টাকা, আজকে দেখলাম 5 কোটি টাকা চেক নিয়েছে আরেকজন থেকে। সো এই যে সংস্কৃতিগুলো পুলিশকে জানতো না, পুলিশ অবশ্যই জানে। পুলিশ কেন এটা ব্যবস্থা নিতে পারছে না? কারণ পুলিশের উপরও মবগিরি করছে। পুলিশ থানায় গিয়ে চেয়ারে পা তুলে পুলিশকে ধমক দিচ্ছে। এবং আপনি পটিয়া তো ইনস্টেন্স আছে, আমি তো বোধহয় আপনার এখানে এসে আরেকদিন বলে গেছিলাম যে পটিয়ার ঘটনা দিয়ে তো প্রমাণিত হয়েছে যে একজন লোককে, ছাত্রলীগ করা একটা ছেলেকে কেন গ্রেপ্তার করছে না? সেজন্য থানা আক্রমণ করেছে। থানা আক্রমণ করে ওসিকে নির্যাতন করছে। সেই ওসিকে
পুরস্কার তো দেয় নাই, তাকে তিরস্কার হিসাবে তাকে তুলে এনেছে। আপনি যদি পুলিশকে এই উপহার দিয়ে থাকেন, ডক্টর ইউনূস আপনার প্রশাসন যদি এই উপহার পুলিশকে দিয়ে থাকে, তো পুলিশ কিভাবে কাজ করবে? রিয়াদের মতো টোকাইরা তো অনবরত এই যে করে যাবে। আরো একটি অ্যালার্মিং বিষয় যেটা আপনি বলছিলেন যে মবকে ব্যবহার করেও চাঁদাবাজি করা হচ্ছে, কেন আসলে আমরা চারপাশে মবক্রেসি দেখছি, মবকে উৎসাহিত কারা দিল, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আনিস আলমগীর, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন মবকে ব্যবহার করেও চাঁদাবাজি করা হচ্ছে। আমরা গণঅভ্যুত্থানের পরে কেন দেখছি যে মবের হঠাৎ উত্থান হলো? মবকে উৎসাহ দিচ্ছে কারা? এটা তো বলার অপেক্ষা রাখে না মত কারা উৎসাহ দিচ্ছে। রাষ্ট্র থেকে তারা উৎসাহ পেয়েছে। দেখেন, আমি বহুদিন আগে টক শোতে কিংবা আমার নিজস্ব পেজে আমি লিখেছি যে বর্তমান সরকারের যদি রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দেখাতে হয়, তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে মোল্লা, মিলিটারি আর মব। এই তিনটা যদি তার নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, তাহলে সফলতা আসবে না। এবং মোল্লা দেখেন, মোল্লা বলতে হয়তো অনেকে নেগেটিভ ওয়েতে দেখবে। মোল্লা বলতে আমি যে ওই কমিউনিটি টোটালটা বোঝাচ্ছি, আমাদের মৌলবী সমাজকে। এবং মৌলবী সমাজ তো আসলে মোল্লা বলা যায় না, যেগুলো উৎপাত করে তারাই হচ্ছে ওই শ্রেণীকে আমরা ট্রিট করি। তারা যা ইচ্ছা তা করতে পারবে। আপনি কি শাড়ি পরছেন, ও কি করছে, রাষ্ট্র থেকে এটাই শুরু হয়ে গেল। মেয়েরা ফুটবল খেলতে পারবে না, একটার পর একটা ফতুয়া দেওয়া শুরু হয়ে গেল যখন 5 আগস্টের পর থেকে। যে এদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের কি ইমেজ যাবে? এটা একটা তালিবানি রাষ্ট্র হওয়ার পথে। এটা একটা জিনিস, রাষ্ট্র যদি এটা না করতে পারে। এবং ডক্টর ইউনূসের জন্য এটা বড় আনফরচুনেট হবে, যে লোক বাংলাদেশে মহিলাদেরকে বের করে এনেছে, কর্মসংস্থান দিয়েছে, সারা বিশ্বে তার এই নাম। তো তাহলে তার শাসনে যদি মেয়েরা যদি এভাবে নির্যাতিত হয়, তাহলে রাষ্ট্র আমাদের আর মুখ থাকে না বাইরে। তারপরে মিলিটারির কথা আসেন, মিলিটারির সহযোগিতা ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না, এই ধরনের সরকার বিশেষ করে। কারণ আপনাকে তো কোনো রাজনৈতিক দল শক্তি নাই, আপনার নিজস্ব শক্তি নাই যে আপনাকে হেল্প করবে। তাহলে আপনাকে নির্ভর করতে হবে আপনার সশস্ত্র বাহিনীর উপর, আপনার অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, আপনার বিডিআর, আপনার পুলিশ, আপনার আরও যারা মেশিনারিজ আছে। এবং তার মধ্যে সর্বোত্তম হচ্ছে মিলিটারি। আপনি মিলিটারিকে রাস্তায় নামিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, কিন্তু তার এফেক্ট কি মানুষ দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না আমি সেটা জানি না। এর মধ্যে শুরু হয়ে গেছে, সেনাপ্রধান যেটা আশঙ্কা করেছিলেন যে দীর্ঘদিন থেকে যখন সেনাবাহিনী জনসাধারণের সঙ্গে থাকে, সিভিলিয়ানদের সাথে থাকে, তখন তাদের মধ্যে অসততার একটা লক্ষণ দেখা যায়। এবং সেটা আমরা 1/11-এর সময় দেখেছি। ইতিমধ্যে সেটা ঘটা শুরু হয়ে গেছে। অনেক জায়গায় অভিযোগ উঠেছে, সেনা বাহিনীর যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, তারা সেই অপব্যবহার করছেন ক্ষমতার। তার মানে একটা জিনিস, মোল্লার কথা বললাম, মিলিটারির কথা বললাম, একটা মব। এই মব হচ্ছে তার সবচেয়ে আতঙ্কজনক, সবচেয়ে ক্ষতি যে জিনিসটা তার করছে, সেটা হচ্ছে মব। এই মব 5 তারিখ থেকে এই আশকারাটা পেয়েছিল, কিন্তু 5 তারিখ যারা করেছে তাদেরকে আমি মব বলবো না, সেটা স্বতঃস্ফূর্ততা ছিল। সেখানে সেনাবাহিনীর বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ছিল তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারা। কিন্তু সেই জায়গায় আমি পুরোটা মব দায়িত্ব দিচ্ছি না, সেখানে অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিল। কিন্তু আমাদের এই যে সেনাবাহিনী বা আদার্সের এটা ভাবা উচিত ছিল যে আমাদের যে সংসদ ভবন যে ভেঙে ফেলতেছে, আমাদের গণভবন যে ভেঙে ফেলতেছে, আমাদের যে প্রধানমন্ত্রীর কার্যালয় ভেঙে ফেলতেছে, আমাদের বঙ্গবন্ধুর বাড়ি যে আগুন লাগিয়ে দিয়েছে, এগুলো আমাদের সম্পদ, এগুলো জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ আপনি কাউকে এভাবে নষ্ট করতে দিতে পারেন না। এটা শেখ হাসিনার সম্পদ নয়, আপনি শেখ হাসিনার উপর রাগ করে এগুলো ভেঙে ফেলছেন, করে ফেলছেন। কিন্তু সরকার সেটা তখন সরকার ছিল না, যারা ছিল তারা সেটা করে নাই। কিন্তু সরকার এসে কি করলো? সরকার এসেও কি সেটা প্রিভেন্ট করেছে? করে নাই। সরকার আসার পর আমরা দেখতে পেলাম যে এই যে
দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যারা এই সমস্ত মবগুলোকে চালায়, সেই মব কালচার রয়ে গেল। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে ৩২ নম্বরের বাড়ি, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত, এটা তো একটা পাবলিক প্রপার্টি। আপনি এটা শেখ মুজিবের বাড়ি বুঝছেন কেন? এটা একটা পাবলিক প্রপার্টি। আজকে আপনি এর বাড়ি পোড়াতে পারেন, কালকে তো ওর বাড়ি পোড়াতে পারেন। সো আপনি একটা পাবলিক প্রপার্টি পুড়িয়ে দিচ্ছেন, আপনি এটা বঙ্গবন্ধুর প্রতি আক্রোশ দেখাচ্ছেন। কিন্তু সেটা দেখাতে গিয়ে যেটা হয়েছে, এই আক্রোশের ফল তো পুরো জাতির উপরে পড়ে গেল। পুরো জাতি এটার দ্বারা আমরা বলবো যে কলঙ্কিত হলো, যে আপনি মব দিয়ে যেটা করলেন। তারপরে আসেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করার জন্য আপনি মব লাগিয়ে দিলেন। কিভাবে? আপনি আপনার যে যমুনা চারপাশে এই মিছিল করা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু আপনার বাহিনী, আপনার এনসিপি যখন যায়, তখন আপনি যমুনার সামনে তাদেরকে বসতে দিলেন। তারপরে তাদেরকে ওইখান থেকে আপনি নিয়ে গেলেন শাহবাগে, এবং তাদেরকে দিয়ে তারা প্রেশার তৈরি করলো। আপনি সেটা বাস্তবায়ন করলেন, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন। কিন্তু আপনি ডক্টর ইউনূস, আপনি নিজেই বলেছেন যে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো আমাদের ইচ্ছা নাই, এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, ইভেন জামাতও বলে নাই যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। হয়তো সবাই ভেবেছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, কিন্তু একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো কি দিয়ে? মব দিয়ে। আপনি যদি মবের আরও কাহিনী যদি দেখেন, এই যে অটো পাস করেছে, সেটাও মব দিয়ে করেছে। তারপরে আপনি আনসার বিদ্রোহ দমন করলেন, সেটাও আপনি মব দিয়ে করেছেন, আপনি সরকার দিয়ে করছেন না। আপনার সোনার ছেলেরা যখন তখন সচিবালয়ে ঢুকে যেতে পারে, সচিবালয়ে গিয়ে সেখানে মবগিরি করছে। আপনি জুলাই যোদ্ধা কতগুলো বানিয়ে দিয়েছেন, যেখানে সেখানে রাস্তা বন্ধ করে দিতে পারে, হাসপাতাল দখল করে দিতে পারে। তার মানে পুরো মব কালচার হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত, রাষ্ট্রের অনুপ্রেরণায় রাষ্ট্র সেটাকে পালছে, এবং তার পরিণতি আমরা ভোগ করছি। যে কথায় কথায় বলা হচ্ছে স্বৈরাচারের দোসর, এই যে ট্যাগিং কালচার, সেটা আসলে কতটা ক্ষতিগ্রস্ত করছে এই মুহূর্তে। সেই সঙ্গে যারা আসলে কথা বলতে আসে, তাদের আরো একটি কমন প্রশ্ন শুনতে হয় যে 16 বছর কোথায় ছিলেন? হ্যাঁ, এটা খুবই সুন্দর কথা। যারা বলে যে 16 বছর কোথায় ছিলেন, তাদের ফেসবুক ঘেটে দেখেন, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, তাদের লেখা দেখেন, তারা কোথায় ছিল। তারা যে এটা বলে 16 বছর কোথায় ছিল, 16 বছর যদি শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ে থাকে, শেখ হাসিনা যদি একটা আতঙ্ক হয়ে থাকে সারা দেশের জন্য, তো তোমার জন্য ছিল শুধু, আমার জন্য ছিল না? সে কি শুধু তোমার জন্য ছিল? তোমাকে যদি শেখ হাসিনা গুম করে ফেলতেছে, জেলে দিয়ে দিতেছে, সেটা কি শুধু তোমার জন্য? আমার জন্য তো হতে পারে এটা। তো তুমি 16 বছর কোথায় ছিল এই গল্প করছো কেন? কার সাথে করছো? 16 বছর তোমার অ্যাক্টিভিটিস কি? তুমি কোথায় ছিলা? তোমার তো কোনো অ্যাক্টিভিটিস নাই। তুমি এটা 16 বছর কোথায় ছিলেন এই গল্প এই জন্যই বলছো যে তোমার নিজের অপকর্মগুলো ঢাকার জন্য। তুমি যে জুলাই মাসে এসে বিপ্লবী হয়েছ, সেই বিপ্লবকে ঢাকার জন্য। জুলাই মাসে এসে 30 তারিখে এসে ফেসবুকে প্রোফাইল একটা লাল করে রেখেছো, বিরাট বিপ্লবী। সেই বিপ্লব প্রতিদিন দেখাচ্ছ, প্রতিদিন চলতেছে, সেটা এখনো পর্যন্ত সেই বিপ্লব চলতেছে। লাল কালো করে তো বিপ্লব হয় না, বিপ্লব হয় সামনাসামনি, বিপ্লব মুখোমুখি। আমি একটা মিনিট শেষ করে দিচ্ছি। এই জায়গায় আপনি ট্যাগিং এর কথা যে আসতেছে, যে 1 তারিখ যে 1 তারিখ থেকে জুলাই 1 তারিখ থেকে আন্দোলন শুরু হলো, আমরা কেউ কি জানতাম? আপনি কি জানতেন যে এটা 1 দফার আন্দোলন? আমরা তো সবাই জানি যে এটা কোটার আন্দোলন। একটু সময় নিয়ে নিচ্ছে আনিস আলমগীর, দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো তাহলে আমরা সর্বশেষে এই জুলাই শেষ দিকে এসে আমরা জানলাম যে এটা 1 দফার দিকে রূপ নিতে পারছে। আজকে সেই দিন আমি স্পষ্টভাবে সেটা স্মরণ করছি যে আমি দেখলাম সলিমুল্লাহ খান সহ কয়েকজন রাস্তায় নামলেন, এবং তারা একটা মিটিংয়ে বললেন যে এই যে শুধু এইটা আন্দোলন, এই কোটা সংস্কার দিয়ে হবে না, আমাদের আসলে রাষ্ট্র সংস্কার দরকার, এবং সেই জন্য আমাদের শেখ হাসিনাকে পদত্যাগ দরকার। এবং তারাই শুধু ডিক্লেয়ার করলেন। তারপরে এই জুলাই যোদ্ধারা যারা জুলাই আন্দোলন করলেন, নাহিদ এবং আদার্স, পরবর্তীতে সম্ভবত তারা 3 তারিখে গিয়ে সেই ফর্মালি ডিক্লেয়ার করলো যে 1 দফা। তার মানে কি? তার মানে তারা নিজেরাও তো নিশ্চিত না যে 1 দফা। তারা যে বিজয়ের পরে এত গল্প করছি, আমি এই করেছি, আমি মাস্টার মাইন্ড, আমি সেই আলোচনায় ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি আনিস আলমগীর। নীলুফার চৌধুরী মনি যে 31শে জুলাইয়ের কথা বলছিল 24-এর,
তখন আমরা রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন দেখেছিলাম 1 বছর পেরিয়ে তার কতটুকুন বাস্তবায়ন হলো? জুলাই সনদ নিয়ে আমরা যে মত পার্থক্যের রাজনীতি দেখছি, যেমনটি জামায়াতের তরফ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবে জামায়াত, এবং এনসিপিও বলছে যে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে এই সনদে স্বাক্ষর করবে না। কোন বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। আপনার এটা ভীষণ দুঃখজনক এই জাতির জন্য, কারণ এটা যদি এরকম সনদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো 90-এর লোকরা কি দোষ করেছিল, তাদের সনদটাও তো স্বীকৃতি পাওয়ার কথা। তখনও তো একটা স্বৈরাচার হটিয়েছিল। এটা তো একটা স্বৈরশাসক হটানো ছাড়া আর কিছু না। এটা তো দেশ স্বাধীন করা না। হ্যাঁ, আমরা অনেক দিন সমস্যায় ছিলাম। এই যে আনিস ভাই যে কথাটা বললেন যে যারা প্রোফাইল লাল করে ফেলেছে তাদের ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজি, তারাই তো এতদিন, একটা সরকার নিজে একাই খারাপ হয় না, সরকারকে যারা খারাপ করেছে তারাই এখন আবার এদিক ওদিক হেলে পড়েছে, অনেক কিছু বলছে। এখন আমার কথা হচ্ছে জুলাইকে রাষ্ট্রীয়ভাবে যেটা দেওয়ার সেটা দিতে পারে, কিন্তু সাংবিধানিকভাবে এটা তো অবাস্তব, অবান্তর। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, যে একটা রাষ্ট্রকে যখন তখন যে কোনোভাবে, যেমন ধরেন সংস্কারের কথায় কোথায় বলা ছিল অংশগ্রহণের কথা, অংশগ্রহণ ভোটের কথা, পিআরের কথা, এখন এটাকে জুড়ে দেওয়া হয়েছে। তার মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য, যুদ্ধ করার জন্য, যে আমি তো ভালো আছি, আমি সরকারে আছি, এইভাবেই চলতে থাকবে, কোনো ইলেকশন হবে না। যারা কখনোই সরকারে যাওয়ার মতো সাহস রাখে না, ভোটের, জনগণের ভোট পাওয়ার মতো অধিকার রাখে না, তারা যদি মুইকি হনুরের মতো তারা যদি অনেক কিছু পেয়ে ফেলে, তারাই মনে করে যে আমরা তো সরকারে থাকলেও এতগুলো কাজ ইমপ্লিমেন্ট করতে পারি না, এখন যেটা পারি। বা ধরেন 15 জন 20 জন মানুষকে প্রধানমন্ত্রী প্রটোকল দিচ্ছে, ডগ স্কোয়াডে তাকে সব নিরাপত্তা দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, তারপরে কি 3 বাহিনী তাদেরকে প্রটোকল দিচ্ছে, এইভাবে সমস্ত বাংলাদেশ ঘোরানো হচ্ছে। এগুলার শানে নজুল কি, মজেজা কি? এগুলার মজেজা দেশটাকে আমরাই দেশের মালিক। স্বাধীনতার আগে বা পরে থেকে, 52 থেকে, বা আমি ব্রিটিশ বিরোধী থেকে যদি বলি, ইতিহাস যা সাক্ষ্য দেয়, ছাত্ররা যুগে যুগে নিজেকে আত্মহত্যা দিয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, মুক্তির জন্য। এবং পাকিস্তান আমল থেকে সব সময় কখন কোন ছাত্ররা তাদের এই হিস্সা, ন্যায্য হিস্সা বুঝিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছে, তারা আন্দোলন করেছে তাদের পূর্বপুরুষদের জন্য, তাদের পরবর্তী পুরুষদের জন্য, তাদের নিজের জন্য, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার পরে এইভাবে তারা কিন্তু স্টেক হোল্ডার হয় নাই। এখন যে স্টেক হোল্ডারটা হয়েছে, মেন স্টেক হোল্ডার নিজেদেরকে মনে করে বললাম, ভুল বললাম, নিজেদেরকে প্রকাশ করে, জানান দেয় এবং ঘোষণা দেয় এইভাবে, ও না, আমি শ্রেষ্ঠ, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি যা করেছি সেটাই। কোথায় ছিল যেটা আনিস ভাই বলল, 3 তারিখের দিকেই তো তারা মুসলেখা পর্যন্ত দিয়েছিল। আমরা হারুনের ভাতের হোটেলে দেখিনি মুসলেখা দিতে। যখন তারা মুসলেখা দিয়ে বসে গিয়েছিল তখন কিন্তু আরেকটা গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল, কারণ এখানে কিন্তু স্টেক হোল্ডার অনেক, বিএনপি সহ অনেকগুলা দল সহ সবাই, রাষ্ট্রের ধরেন একটা ছাত্র নেমেছে, ছাত্রের সঙ্গে বাবা মাও নেমেছে, একটার সঙ্গে 2টা ফ্রি নেমেছে, এবং তাকে দেখে তার গ্রামবাসী, তার সারাউন্ডিং পিপল, তার ক্লাসের আশেপাশে সবাই, যেইখানে যারা কোনোদিন রাজনীতি করে নাই, বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তারা যেভাবে মারা গিয়েছে, কি পেয়েছে তারা, কোনখানে পেয়েছে? এই দেশের নারীরা সম্মুখভাবে যেভাবে কাজ করেছে, তারা কোথায় এখন? তারা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তারা কিন্তু এইসব ভাগিদারির মধ্যে নাই। তারা কিন্তু বলে না এইভাবে যে আমি মেন স্টেক হোল্ডার। তো এই যে তারা এই কাজগুলা করে যখন যেভাবে পারছে, এই যে আমি এতক্ষণ দেরিতে আসলাম, এই যে এলিফ্যান্ট রোড দিয়ে যে অবস্থাটা, এই জুলাই সনদের সঙ্গে রাস্তাঘাট বন্ধ করার কি সম্পর্ক? জনগণকে কেন এই রাতের 10টা, 10:30টার মধ্যে এত মানুষের যে ওইখানে ভিড়, এই যে গাড়িগুলা যেতে পারছে না, বাসায় যেতে পারছে না, কালকে সকালে আবার অফিস করবে, স্কুলে যাবে, কলেজে যাবে, তাহলে তারা এখনো ঢুকতে পারছে না। এটা কেমন তোর দেশ যে গত 1 বছর যাবৎ একটা দিনের জন্য কোনো আন্দোলন আমি বসে থাকতে দেখি নাই। ছাত্ররা আন্দোলন করছে অটো পাসের জন্য, জনগণ আন্দোলন করছে, যার যেটা 20 বছর 25 বছর জমা ছিল, কিংবা জমা না থাকলেও আন্দোলন জোর করে বের করছে।
আপনার আনসার আন্দোলন করছে, আনসারের কি এই সরকারের কাছে আন্দোলনে কিছু চাওয়ার কথা ছিল? ছিল না। কিন্তু একটা শ্রেণী তাদেরকে উস্কাইছে, এখনো উস্কানের মধ্যেই আছে সব কিছুর মধ্যে। এই যে উস্কানোর মধ্যে তারা কি একবারের জন্য হিসাব করে না যে এই দেশটা কোন দিকে চলে যাচ্ছে, এই দেশের ফিউচার কি, এই দেশ কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে, যে দেশের অর্থনীতি চরমভাবে দুর্বল। হ্যাঁ বলেন। সতর্ক না থাকলে 11 ঘটা অসম্ভব নয়, এর পেছনের বার্তা আসলে কি, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। নীলুফার চৌধুরী মনি, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি বিএনপি মহাসচিব বলেছেন, সতর্ক না থাকলে 11 ঘটা অসম্ভব নয়। এই আশঙ্কার পেছনে আসলে বার্তা কি? উনি এর আগেও বলেছিলেন যে এরকম যদি হতে থাকে তাহলে আরেকটা 11 হওয়াটা অস্বাভাবিক কিনা। তো আজকে যে অবস্থাটা, সবাই সবার পেছনে যেভাবে লেগেছে, এবং যেটাই হোক ইলেকশন যাতে না হয়, একটা শ্রেণী যেভাবে মাঠে নেমেছে, তো সেই জন্য এবং বলেই সরকার যখন বলছে যে একটা মাত্র দল নির্বাচন চায়, এবং সরকার যখন বলছে যে এই নির্বাচন আমরা দিব, এই সরকার নিজেই বলেছিল ডিসেম্বরে দিবে, এই সরকার নিজেই বলেছে এপ্রিলে দিবে, এই সরকার নিজেই বলেছে ফেব্রুয়ারিতে দিবে, এই সরকার নিজেই বলেছে যদি এবং তবে। এই যে যদি এবং তবে অনেক প্রশ্নের জন্ম দেয়। সে অনেক প্রশ্নের জন্ম দেওয়ার মধ্যে বাংলাদেশের মানুষ আগে দলগুলো বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকতো, এখন কিন্তু সমস্ত বাংলাদেশ আইন উপদেষ্টা যেমনটি জানিয়েছে কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, আপনারা আস্থা রাখতে পারছেন কি? আমি এইভাবে নির্বাচনের তারিখ তো এইভাবে বলে বলে ঘোষণা করা হয় না। নির্বাচনের তারিখ ঘোষণা করবে আপনার রাষ্ট্রের কর্ণধাররা বলবেন, ইসি থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন যখনই হোক, এবং তফসিল ঘোষণা থেকে শুরু করে সবকিছুই তারা করবেন। তো এই যে যখনই এই নিয়ে কথা হয় তখনই যদি তবে থাকে কেন? এবং ঈদের একটা দিনে যখন সন্ধ্যাবেলা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন চিফ, তখন যখন বললেন যে নির্বাচন এপ্রিলে হবে, এপ্রিলেই হবে, এটাই বললেন। তো ঈদের দিন মানুষকে ওইভাবে ধাক্কা দিয়ে যখন সমস্ত বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, সেইখানে সেই দিন এই বার্তাটা দেওয়ার অর্থটা কি? জনগণের ঈদটাকে যাতে সুন্দর মতো না করতে দেওয়া হয়। যে সরকার কোনো কিছুতেই ভালো কিছু মানুষের জন্য কল্যাণকর কিছু করার চিন্তা করে না, তারা কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন দিবে? মনে পড়ে নীলুফার চৌধুরী বলি, আপনাদের মনে আশঙ্কা রয়েই গেছে, যেমনটি আপনার বক্তব্যে প্রমাণিত হলো। আনিস আলমগীর, যেমনটি আসলে বিশ্লেষকরা বলছেন, এই সরকারের প্রতি সমর্থন কমেছে জনসাধারণের, এখন বিদায়ের সময় এসেছে, সরকারের এখন এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত। সরকার কি ভাবছে? সরকার ভাবছে না, এবং সেই জন্যই তো সরকারের যারা পরামর্শক আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তারা এই বার্তা সরকারকে দিচ্ছে যে যদি এটা না করে তার পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তারা বুঝতে পারছে। সরকার যখন গদিতে থাকে তখন বুঝে না যে বাইরের মানুষের প্রতিক্রিয়া কি, বাইরের মানুষ তাদেরকে কিভাবে দেখে। সেটা যে কোনো শাসক, শেখ হাসিনাও বুঝেন নাই যে জনগণ তাকে কিভাবে চাচ্ছে। যে ডক্টর ইউনূসও বুঝতে পারছেন না যে জনগণ কীভাবে চায়। তার চারপাশে যে সমস্ত চেলা সমগ্র আছে তারা তো আরও দীর্ঘায়িত হলে তারা আরও বাঁচে, তাদের মজা আছে, তারা এনজয় করছে এটা। তো তারা যে এনজয় করছে সেটা যে পাবলিক এনজয় করছে না, পাবলিক যে ফুঁসে উঠতেছে, সেটা তো সরকারের কিছু লোক দেখছে। যেটা দেবপ্রিয় যে এটা বললেন যে তাদের উচিত যে এখন এক্সিট প্ল্যান করা। এক্সিট প্ল্যানে তো সম্ভাবনা দেখাও দিয়েছে। আমি তো মনে হচ্ছে যে একটা গোপন সমঝোতা হয়েছিল বিএনপির সঙ্গে যখন লন্ডন বৈঠকে হলো, কিভাবে যাবে, কিভাবে কি করবে। এটা একটা ভালোই লেগেছিল যে প্রত্যেকেরই একটা এক্সিট লাগে, এবং তাকে তো জোর করে বসানো হয় নাই, সে নিজে অনুরোধ করেছে, সে জোর করে তো বসে নাই, তাকে অনুরোধ করেছে, এসেছে, তো তাদেরকে বিদায়ও সে বিষয়ভাবে দেওয়ার দরকার। তো সেরকম যদি প্ল্যান থাকে তো সেখানে বাস্তবায়ন করা উচিত। কিন্তু যে সরকারে বসে যে সমস্ত কাজগুলো করছে সেগুলোতে যে জন আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় নাই, জনগণ বিস্ফোরণ ঘটছে, তারা যে একের পর এক অপকর্ম করেছে, তারা যে প্রতিহিংসা করেছে, সে প্রতিহিংসার রেট যে পরবর্তী সরকার যারা আসবে সেই সময় তাদের উপরে এই প্রতিহিংসা প্রতিফলিত হতে পারে। যেটা আমরা 1/11-এর সরকার যারা ছিল তাদের উপরে এই প্রতিহিংসার সম্ভাবনা দেখা দিয়েছিল বলেই তারা আজকে দেশ ছাড়া। আপনি যদি দেখেন সেই সেনাপ্রধান, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আরো মহারথী যারা ছিল তারা দেশ ছেড়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে যে এই সরকারের সে অবস্থা হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আনিস আলমকে, ধন্যবাদ জানাচ্ছি নীলুফার চৌধুরী মনি। দর্শক, এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।